ভারী বৃষ্টিতে দ্বিতীয় দিনের মতো ডুবেছে বন্দর নগরীর নিচু এলাকা। কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ। একটা নোটিশের মাধ্যমে যাত্রীদেরকে জানানো, তারা একটা প্রিপারেশন নিয়ে বিকল্প পথ খুঁজতে পারত। হঠাৎ করে আমাদের এই যে বললো যে আর যাত্রা বাতিল হয়ে গেল, এই যে আমরা এখন সাফারার, এখন আমরা আবার ঢাকায় ফেরত যাচ্ছি। আমরা দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য আপাতত আমরা এই বিরূপ আবহাওয়াকালীন সময়ে আমরা চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগটা বন্ধ রাখি। 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের নিম্নাঞ্চলও প্লাবিত। অনিয়ম দুর্নীতির আখড়া নাটোর পাসপোর্ট অফিস। সেবাগ্রহীতাদের আবেদন ঠিক থাকলেও অহেতুক ফিরিয়ে দেন কর্মকর্তারা। দালালকে ঘুষ দিলেই নেওয়া হয় জমা। দুইটা পাসপোর্ট মিলে যদি 3000 টাকা দেন তাহলে ওসবগুলো কাগজপত্র কিছুই লাগবে না। আমার 1500 টাকায় ঘুষ দিলে পরে আমরা করে দিই। সাইডে নিয়ে যায়, আমাকে বলেছে যে 2000 টাকা যদি দেন তাহলে আপনার ফিঙ্গার আজকেই হবে। ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের 26টি চেক জালিয়াতি করে রাজস্ব খাতের টাকা লোপাট। প্রশাসনের মামলা দায়ের, 3 কর্মচারী কারাগারে। দর্শক আমন্ত্রণ, সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় আজও বৃষ্টিপাত অব্যাহত। চট্টগ্রাম অঞ্চলে ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন। স্থগিত করা হয়েছে বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা। মঙ্গলবার রাতে পানি নেমে গেলেও সকাল থেকে আবারও ভারী বৃষ্টির কারণে ডুবেছে চট্টগ্রাম নগরীর নিচু এলাকা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। সকালে শিক্ষার্থী ও অফিসগামী মানুষজন পড়েন চরম দুর্ভোগে। আগ্রাবাদ, কাতালগঞ্জ, ইপিজেড, ওয়াসার মোড় সহ বিভিন্ন এলাকার বাসাবাড়ি, দোকানপাটেও পানি ঢুকেছে। এদিকে রেল লাইনে পানি ওঠায় কক্সবাজার রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি জানান, রেল লাইন থেকে পানি না নামা পর্যন্ত কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ফেরত দেওয়া হবে যাত্রীদের টিকিটের টাকা। তো এটা উচিত ছিল আগে থেকে একটা নোটিশের মাধ্যমে যাত্রীদেরকে জানানো, তারা একটা প্রিপারেশন নিয়ে বিকল্প পথ খুঁজতে পারত। হঠাৎ করে আমাদের এই যে বললো যে আর যাত্রা বাতিল হয়ে গেল, এই যে আমরা এখন সাফারার, এখন আমরা আবার ঢাকায় ফেরত যাচ্ছি। বিরূপ আবহাওয়ার কারণে রেল লাইনের উপর যে পরিমাণ পানি জমেছে, রেল যোগাযোগ রাখলে এখানে বড় কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গা থেকে আমরা দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য আপাতত আমরা এই বিরূপ আবহাওয়াকালীন সময়ে আমরা চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগটা বন্ধ রাখি। থেমে থেমে ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চলে লার্মাপাড়া, পেড়াছড়া সহ কিছু এলাকা জলাবদ্ধ। বাড়িঘরে পানি ঢোকায় ভোগান্তিতে বাসিন্দারা। খাগড়াছড়ি সাজেক সড়কের বাগাইহাট এলাকায় পানি ওঠায় বন্ধ যান চলাচল। এছাড়া পানি উঠেছে দিঘিনালা, লংগুদু সড়কেও বন্ধ রয়েছে যান চলাচল। বান্দরবানে সাঙ্গু নদীর পানি বেড়ে শহরে আর্মিপাড়া, কাশেমপাড়া সহ নিম্নাঞ্চল প্লাবিত। দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। অনেকেই আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন। এরই মধ্যে জেলায় 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাহাড় ধসে শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তৎপর প্রশাসন। রাঙ্গামাটিতেও বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। খোলা হয়েছে 45টি আশ্রয়কেন্দ্র। বৈরী আবহাওয়ার কারণে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। টানা বৃষ্টিতে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। পাহাড় ধসের সম্ভাবনা বেশি, এজন্য আসছি। বড় বাউন্তির নিচে, পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ জায়গায় আছি, এই জন্য আসছি। ভাঙ্গা পড়ছে, মাটি ভাঙ্গা পড়ছে, ঘরের মধ্যে যদি হইরা জায়গাতে তো আমরা মরবাম, এটা লেগে
টানা বৃষ্টিতে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, টেকনাফ ও উখিয়ার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বাড়িঘরে পানি ঢুকেছে, অনেক গ্রামীণ সড়ক ডুবে থাকায় দুর্ভোগে বাসিন্দারা। পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি ও জলাবদ্ধতার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে শহীদুল সুমনের কাছে। সুমন, নগরীর কোন কোন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আর জনভোগান্তির বিষয়টিও জানাবেন আমাদেরকে। আমি রয়েছি মুরাদপুর এলাকায়। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, হাঁটু পরিমাণ পানি এবং আমার শেষ প্রান্তে যেদিকে দূর চোখ যায় সেখানে আসলে কোমর পরিমাণ পানিতে আসলে ডুবে রয়েছে। মানুষ, যানবাহন সবকিছুই আসলে আপনি দেখছেন যে জলাবদ্ধতায় আসলে আটকে পড়েছে। অনেক যানবাহন বিকল হয়ে সেগুলো পুলিশের র্যাকার বা অন্যান্য মাধ্যমে সাধারণ মানুষ সরিয়ে নিয়েছে। মুরাদপুর এলাকার ষোলকবহর, আগ্রাবাদ সবগুলো এলাকায় মোটামুটি যতগুলো এলাকা রয়েছে সবগুলো এলাকায় আসলে জলাবদ্ধতার কবলে পড়েছে। জায়গাটিতে আমরা যে জায়গাটিতে রয়েছে মুরাদপুর এলাকা, সেটি কিন্তু গত 2 বছর ধরনের জলজট কিংবা জলবদ্ধতা তৈরি হয়নি। তবে 2 বছর গতকাল থেকে আসলে এই যে জলাবদ্ধতা সেটি আসলে ভয়াবহ ধারণ করেছে। চট্টগ্রাম শহর ছাড়া দেখছি যে আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে সবগুলোই আসলে কিন্তু একেবারে সকাল 8টা থেকে এখন পর্যন্ত একেবারে ভারী বৃষ্টিপাত, একেবারে নন স্টপ ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি একেবারে চরম উঠেছে। কর্মে বের হয়েছেন বিভিন্ন জায়গায় কিংবা বেরিয়েছে নানা কারণে, তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছেন। বিকল হয়েছে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি তারা প্রকাশ করার চেষ্টা করছেন। এবং একই সাথে আমি যদি সেটি চট্টগ্রাম কক্সবাজারের যে রেল সড়ক সেটি পানির নিচে তলিয়ে থাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে রেল যোগ সেটি আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং কিছুক্ষণ আগেই সেটি রেলপথ প্রতিমন্ত্রী তিনি পরিদর্শন করেছেন এবং সেখানে ট্রেনের শিডিউল সেটি আসলে ইতিমধ্যে বাতিল করা হয়েছে। কখন সাথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয় সেটি আসলে সিদ্ধান্ত নেওয়া হয়নি। জ্যোতি, সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার জানবো কক্সবাজারের পরিস্থিতি। কক্সবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, জলাবদ্ধ এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদেরকে। হ্যাঁ, আমি যদি জানাতে চাই, যদি আপনাকে একটু দেখাবো আগে, সেটি হচ্ছে এটি একটি হাসপাতাল। এটি হচ্ছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার অস্থায়ীভাবে এটা আগে ছিল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এটি এখন উপজেলা অস্থায়ী স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে এটি ব্যবহার করা হচ্ছে। এবং এটি বলা যায় যে নিজেই অসুস্থ, চারিদিকে পানি, ভেতরে পানি। চিকিৎসক যারা আছেন তারা পানির মধ্যে বসেই চেয়ারে বসে কোনো রকমে তারা চিকিৎসা দিচ্ছেন। রোগী যারা আসছেন তারা হাঁটু পরিমাণ পানি পাড়ি দিয়ে তারা চিকিৎসা নিতে আসছেন। এবং এখানকার বাইরের নালা নর্দমার যে ময়লা আবর্জনাগুলো সেগুলো কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ঢুকছে, যেটির কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই অবস্থার মধ্যেও কিন্তু চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। এবং এখানে যারা চিকিৎসা নিতে আসছেন তারা বলছেন যে অন্তত এই যখন বৃষ্টি, ভারী বর্ষণ, বন্যা এগুলো হয় তখন কিন্তু বিভিন্ন রোগ সৃষ্টি হয়। সেই রোগের চিকিৎসা নেওয়ার জন্য যখন এই হাসপাতালে আসবে, এই হাসপাতাল যখন নিজেই রোগী হয়ে আছেন তাহলে কোথায় যাবে মানুষ? এই পরিস্থিতি থেকে তারা উত্তরণ চান এবং যে কোনোভাবে যে কোনো মূল্যেই এই স্বাস্থ্য কমপ্লেক্স যেন পানিমুক্ত হয়, জলবদ্ধতা মুক্ত হয়, সেজন্য কিন্তু তারা উপজেলা প্রশাসন সহ ঊর্ধ্বতন যারা আছেন সংশ্লিষ্ট তাদের কাছে অনুরোধ জানিয়েছেন এবং দ্রুত এটির উত্তরণ চান। জ্যোতি, এহসান, আপনাকে ধন্যবাদ। অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিস। সেবা গ্রহীতাদের আবেদন ঠিকঠাক থাকলেও অহেতুক ফিরিয়ে দেন কর্মকর্তারা। কিন্তু দালালকে ঘুষ দিলেই মুহূর্তের মধ্যে জমা নেওয়া হয় ফর্ম। পাসপোর্ট অফিসের বাইরে গড়ে ওঠা কম্পিউটার দোকানগুলোই যেন দালালদের অফিস। সিন্ডিকেটের বিষয়ে প্রমাণ থাকলেও নিশ্চুপ পাসপোর্ট অফিসের বড় কর্মকর্তারা। নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা বিষ্ণু কুমার সরকার ছেলে ও তার বন্ধুর পাসপোর্ট করতে নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে বিড়ম্বনায় পড়েন। ডাকঘর সংক্রান্ত ভুল দেখিয়ে আবেদন দুটি ফেরত দেওয়া হয়। নিরুপায় বিষ্ণু দালালের শরণাপন্ন হলে 3000 টাকার বিনিময়ে ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা করে দেন সুলতান আহমেদ। সুলতান কম্পিউটারের দোকানে ওনাকে যা বললাম তো উনি বলে যে ভাই সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনার এক্সট্রা যদি 2টা পাসপোর্ট মিলে যদি 3000 টাকা দেন তাহলে ওইসবগুলো কাগজপত্র কিছুই লাগবে না।
অভিযোগের সত্যতা যাচাইয়ে সেবা গ্রহীতা সেজে সেই দালাল সুলতানকে ফোন করা হয়। একটু তাড়াতাড়ি করা যায় কি ভাই? আমি ওই যে ইন্ডিয়াতে যাব, তো মানে পাসপোর্টটা একটু তাড়াতাড়ি দরকার। আমি ইন্ডিয়ার ভিসারই কাজ করি, সুলতান কম্পিউটার পাশের দোকান। পাসপোর্ট আবেদনে কাবিননামা না থাকায় বিষ্ণু কুমারের মতো ফিরিয়ে দেওয়া হয় ওয়াহেদ আলীর দরখাস্ত। তিনি আরেক দালাল শফিকুলকে 1500 টাকা ঘুষ দেন। এরপর মুহূর্তেই আবেদনটি জমা নেন পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। কম্পিউটারে কাগজ করছিল, সে করছে যে ওই আমার 1500 টাকা ঘুষ দিলে পরে আমরা করে দিব। পরে 1500 টাকা আমি ঘুষ দিনু, দেওয়ার পর তখন আমার কাজ ওরা ওকে করে দিল। অসম্পূর্ণ বলে যে আবেদন ফিরিয়ে দেওয়া হয়েছিল, কেন তা মুহূর্তের মধ্যেই জমা নেওয়া হলো, কর্মকর্তারা এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। আমার কাজে চেক করে জমা নেওয়া, আমার কাজে চেক করে ব্যাক করা, এটাই আমার কাজ। যদি ডকুমেন্টস ফুল আপ না থাকে তাহলে এটা ব্যাক যাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, প্রথমবার ঘুরে দিলেন ভাই, পরে আবার একই জিনিস 1500 টাকা দেওয়ার পর না এরকম হওয়ার সুযোগ নাই। এবার দালাল চক্রের মুখোমুখি আমরা। প্রথমে অস্বীকার করলেও এক পর্যায়ে স্বীকার করেন পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের 1200 টাকা দিয়ে কাজ করিয়ে নেন। বলেন, আপনাকে কিছু বলবো, কাকে দিচ্ছেন এই টাকা? এই পাসপোর্ট অফিসের কার সাথে আপনার যোগাযোগ? কত ওদের কত দিতে হয় ভাই? ওদের 1200। আর আপনি রাখেন 300 করে পাসপোর্ট? না, এটা হচ্ছে 200 টাকা আমাদের ফর্ম ফিল আপের চার্জ রাখি। না, ওর বাদেই 300, মানে 1500 টাকা। না, ওই ফাইলের মধ্যে মানে এটা করে দেয়। ভুক্তভোগীরা বলছেন পাসপোর্ট অফিসে গেলে আবেদনপত্রের নানা ভুল ধরা হয়, অথচ দালালকে টাকা দিলে সেসব ভুল নিমিষেই হাওয়া হয়ে যায়। অসাধু কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবেই আবেদনপত্র ফিরিয়ে দেন, এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। ওরা বিভিন্ন ধরনের মানে সমস্যা ধরে, যে কাগজের ভুল আছে, এই করতে হবে, তখন এই সমস্যার কারণে আমাদের কোনোভাবেই ওরা ওইভাবে করে দেয় না। কাগজটা সাইডে নিয়ে যায়, আমাকে বলেছে যে 2000 টাকা যদি দেন তাহলে আপনার ফিঙ্গার আজকেই হবে। আমি টাকা দিলে কি করা যায়? হ্যাঁ করা যায়। কত? 6000 টাকা লাগবে। এই 6000 টাকা আমার থেকে নিয়ে আমার পাসপোর্ট রিনিউ করে দিচ্ছে। এসব দুর্নীতির বিষয়ে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক দিলেন গদবাঁধা আশ্বাস, কিন্তু তিনি নিজে কি এ দায় এড়াতে পারেন? এই যে এগুলো হয়ে যাচ্ছে আপনার অফিসে, এগুলোর দায় দায়িত্ব কি আপনি এড়াইতে পারেন? জনগণের সেবা নিশ্চিতের পাশাপাশি অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। পাসপোর্ট অফিস থেকে জনগণ সহজে যাতে সেবা পায় সেটি আমরা এনশিওর করব, এবং অনিয়মের বিষয়টি অবশ্যই আমরা খতিয়ে দেখে সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। 2014 সালে নাটোরের চক্রামপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের যাত্রা শুরু হয়। 2023 সালে অফিসটি বড় হরিশপুর এলাকায় নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। আর্জেন্টিনা মিশরের ফুটবল ম্যাচ নিয়ে কথা কাটাকাটির জেরে কুমিল্লায় এক ব্রাজিল সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আর্জেন্টিনা সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত 10:30 নাগাদ কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধনপুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফুল ইসলামের বাড়ি নীলফামারীতে। কর্মসূত্রে কুমিল্লায় থাকতেন তিনি। পুলিশ জানায়, রাতে ম্যাচের সময় মিশর প্রথম গোল দিলে ব্রাজিল সমর্থক শরীফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন। এ সময় আর্জেন্টাইন সমর্থকদের নিয়ে কটাক্ষ করলে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে আর্জেন্টিনার সমর্থকরা শরীফুলকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সাথে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের প্রায় 51 লাখ টাকা জালিয়াতি করে সোনালী ব্যাংক থেকে উত্তোলন করার অভিযোগ উঠেছে 3 সরকারি কর্মচারীর বিরুদ্ধে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলিজনিত কারণে দায়িত্ব হস্তান্তরের আগে হিসাব নিকাশ পর্যালোচনা করতে গেলেই বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। ইউএনওর দাবি, সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য ইস্যু করা 26টি চেকে টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে এই কারসাজি করে অভিযুক্তরা। এই ঘটনার সুষ্ঠু সমাধান চান উপজেলাবাসী। ফেনীর ফুলগাজীর সোনালী ব্যাংক শাখা। অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের সরকারি তহবিলের টাকা চেক জালিয়াতির মাধ্যমে এখান থেকে উত্তোলন করেন পরিষদের 3 কর্মচারী। গত 8 মাসে 26টি চেকের মাধ্যমে প্রায় 51 লাখ টাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে মামলা হলে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পার্থ সারথী পাল এবং 2 অফিস সহায়ক ফিরোজ ও নূর ইসলামকে গ্রেফতারের পর জেল হাজতে পাঠানো হয়। মূল অভিযোগ হচ্ছে তাদের রাজস্ব খাতে চেকে অতিরিক্ত
টাকা উত্তোলন করা হয়েছে টাকা উত্তোলন করে এবং টাকাটা ব্যাংক ম্যানেজার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত চেক পেয়েই পরিষদের সরকারি তহবিলের টাকা প্রদান করা হয়। কোনো সমাধান ছিল না। চেক আপনি মনে করেন আপনি একটা চেক দিলেন, আপনার স্বাক্ষর ঠিক আছে, আপনার অঙ্কে এবং কথায় সব ঠিক আছে, তারিখ ঠিক আছে, তখন আমরা ব্যাংক যেটা প্রসিডিউর মেনে ওইভাবে ব্যাংকটা পেমেন্ট করছি। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলামের কর্মকাল 1 বছর 2 মাস। এর মধ্যে গত 8 মাস ধরে চলছে চেক জালিয়াতি। ঘটনা জানাজানির একদিন পরে তিনি এখান থেকে বদলি হয়ে যাচ্ছেন। এখন আত্মসাৎ করা টাকার আসলে কি হবে? সরকারি রাজস্ব খাতের টাকা এভাবে বেহাত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। আইনজীবীরা বলছেন, এমন ঘটনায় দায় এড়াতে পারেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক ফাহরিয়া ইসলাম। যারা জালিয়াতি করে তাদের কঠিন শাস্তি হওয়া উচিত। ফুলগাজী উপজেলা পরিষদের যে 3 জন কর্মচারী, এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত চাই এবং তদন্ত সাপেক্ষে একটা সুষ্ঠু বিচার হোক। উপজেলার প্রত্যেকটা সরকারি দপ্তর ওনার অধীনে এবং চেক তো এটা সরকারি অর্থ, উনি এটার কাস্টোডিয়ান। ওনার স্বাক্ষরে ওনার মাধ্যমে চেক দিয়ে কেউ টাকা উঠিয়ে নিবে, এটার দায়িত্ব উনি কোনো অবস্থাতে আইতে পারেন না। এ ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মামলার বাদী ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর আব্দুল হালিম চৌধুরী। তার দাবি, ইউএনওর নির্দেশে বাদী হয়েছেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নথিপত্রে গরমিল পাওয়ায় 3 জনের বিরুদ্ধে মামলা করা হয়, তবে নিজের অসচেতনতার ব্যাপারে কিছু বলতে রাজি হননি। যাদের অভিযুক্ত করা হয়েছে তাদের হেফাজত পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। আমি একটাই কথা বলবো, আসলে যখন মামলা এজাহারভুক্ত হয়ে যায় এবং সেটা মামলা নাম্বার পড়ে, সে বিষয়ে তদন্ত ব্যতিরেকে কোনো মন্তব্য করার সুযোগ এটা ভালো দেখায় না। পার্থ সারথী পাল বর্তমানে ছাগলনাইয়া উপজেলা পরিষদে কর্মরত। এর আগে তিনি ফুলগাজী উপজেলা পরিষদে দায়িত্ব পালন করেন। সম্প্রতি ইউএনও ফাহরিয়া ইসলাম পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি হয়েছেন। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। ভারী বৃষ্টিতে খাগড়াছড়িরও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। খাগড়াছড়ি সাজেক সড়কের বাঘাইহাট এলাকায় পানি উঠায় বন্ধ যান চলাচল। এছাড়া পানি উঠেছে দিঘিনালা লংগদু সড়কেও। খাগড়াছড়িতে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইউনুস, যাচ্ছি তার কাছে। শাহরিয়ার, জলাবদ্ধ এলাকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। জ্যোতি, খাগড়াছড়ির দিঘিনালার বেশ কয়েকটি স্থানে প্লাবিত হয়েছে এবং পানিবন্দী হয়েছে কয়েকশো মানুষ এবং জলবদ্ধতার সৃষ্টি হয়েছে কিছু কিছু এলাকায়। আমি আপনাকে যে জায়গাটি দেখানোর চেষ্টা করছি, এটি খাগড়াছড়ির দিঘিনালা হয়ে সাজেক এবং রাঙামাটির লংগদু চলাচলের প্রধান সড়ক এটি। আপনি দেখতে পাচ্ছেন যে সড়কের উপরে পানি উঠেছে এবং সড়ক তলিয়ে গেছে পানিতে এবং সেখানকার মানুষ যে চলাচল করছে, দেখেন যে ভ্যান গাড়িতে করে মোটরসাইকেল আনতে হচ্ছে ট্রাক্টরে করে, অর্থাৎ মানুষ এখানে সড়ক তলিয়ে যাওয়ার কারণে একদিকে যেমন যানবাহন চলাচল বন্ধ হয়েছে, তেমনি করে মানুষের স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি বন্ধ হয়েছে। এছাড়া এইখানকার এই এলাকার আশপাশে বেশ কিছু বসত বাড়ি রয়েছে এবং একটি বাজার রয়েছে, কবাখালী বাজার। সে বাজারটিও ডুবে গেছে এবং মানুষের বাসা বাড়িতেও পানি ঢুকেছে। সকাল থেকেই এই টানা কয়েক ঘন্টা ধরে এই অবস্থায় আছে খাগড়াছড়ির দিঘিনালার কবাখালী এবং মেরুং ইউনিয়নে। এছাড়া আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি, দিঘিনালার যে মাইনী নদী রয়েছে, সে মাইনী নদীর পানি কিন্তু একেবারে সড়ক ছুঁচুই করছে, অর্থাৎ যে মূল সড়ক রয়েছে ছুঁচু করছে, প্রবল স্রোত আমরা দেখতে পাচ্ছি। এখনো বৃষ্টি অব্যাহত থাকায় পানি আরো বাড়তে পারে এমন আশঙ্কা করছেন স্থানীয়রা। এছাড়া সাজেক থেকে যে পর্যটকরা ফেরার কথা, তারা এখন পর্যন্ত ফেরেনি। আমরা একটি তথ্য জানাতে চাই, সাজেকে আসলে কত পর্যটক আটকা পড়েছে এই বিষয়টি এখনো প্রশাসন নিশ্চিত করেনি এবং সাজেকে আদৌ পর্যটক আটকা আছে কিনা সে বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানায়নি। একটি কথা বলছেন, সাজেক থেকে বিকেলের যে স্কটটি প্রতিদিনকার, অর্থাৎ সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর স্কট করে সাজেক থেকে সকাল এবং বিকেলের 2টি স্কটে করে পর্যটক আনা নেওয়া করে। সেখানে নিচু স্থানের কয়েকটি এলাকায় যখন পানি উঠেছে, সেক্ষেত্রে সকালের স্কটটি বিকেলেই ফেরার কথা। তো বিকেলের স্কটটি যদি স্বাভাবিক নিয়মে না ফিরে, তাহলে হয়তো আমরা বলতে পারবো সাজেকে পর্যটকরা আটকা পড়েছেন। এছাড়া মানুষ বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে চলাচল করছে।
শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।